সকাল 8:30 এক নারী যাচ্ছিলেন উত্তর পূর্ব বাড্ডা প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে অবস্থানরত অভিভাবকরা তার কাছে জানতে চান তিনি কেন স্কুলে যেতে চাচ্ছেন। উত্তরে তিনি জানান তিনি তার সন্তানকে এই স্কুলে ভর্তি করাতে চান। অভিভাবকরা তখন তাকে জানিয়ে দেন এই স্কুলে কোনো শিক্ষার্থীকে ভর্তি করানো হচ্ছে না এবং সেই নারীকে তারা ধরে নিয়ে যান সেই স্কুলের প্রিন্সিপালের রুমে। কি দর্শক, ঘটনাটা খুবই সাধারণ মনে হচ্ছে, তবে এর পরের যে ঘটনাটি ছিল সেটি ছিল ভয়াবহ। আজ আমরা দেখব সেই ভয়াবহ ঘটনার ফলে কি কি হয়েছিল এবং এই ভয়াবহ ঘটনাটা কতটুকু মর্মান্তিক হতে পারে। এই সময় চারপাশে খবর ছড়িয়ে পড়ে স্কুলে ছেলে ধরা এসেছে। এই খবরে স্কুলে লোকজন ভিড় জমায় এবং এর কিছুক্ষণ পরই ছেলে ধরা সন্দেহে স্কুলের বাইরে এনে ওই নারীকে গণপিটুনি দেওয়া হয়। পুলিশ ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। কেন এই ঘটনা বললাম সেই প্রশ্ন নিশ্চয়ই আপনাদের মনে আসছে, উত্তর দেওয়া হবে। তবে তার আগে আরও একটি ঘটনা স্মরণ করিয়ে দেওয়া যাক। 2013 সাল, ওই বছরের 28 ফেব্রুয়ারি মানবতা বিরোধী অপরাধের অভিযোগে জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীকে মৃত্যুদণ্ড দেন আদালত। এরপর সারা দেশে সহিংসতার ঘটনা ঘটে। এরই মধ্যে সবচেয়ে বড় গুজব ছড়িয়ে দেওয়া হয় সাঈদীকে চাঁদে দেখা গেছে। আর এই একটি গুজব ছড়িয়ে পড়ে যা চলমান সংঘাত সহিংসতাকে আরও উস্কে দেয়। কয়েকদিনের টানা সংঘাতে পুলিশ সদস্য সহ নিহত হন 60 জনের বেশি মানুষ। পরে অনুসন্ধানে জানা যায় সাঈদীকে চাঁদে দেখা যাওয়ার গুজবটি ছড়িয়েছিলেন ময়মনসিংহের গফরগাঁওয়ের এক জামায়াত নেতা, যা ফেসবুকের মাধ্যমে আগুনের গতিতে সারা দেশে ছড়িয়ে পড়েছিল, গুরুতর অবনতি ঘটিয়েছিল আইন শৃঙ্খলা পরিস্থিতির। এই দুটি ঘটনা আমাদেরকে শিক্ষা দেয় একটি তথ্য বা ইনফরমেশন এই সমাজে কতটা গুরুত্বপূর্ণ এবং এই তথ্যটি আপনি কোন মাধ্যম থেকে পাচ্ছেন বা আপনাকে কোন মাধ্যম থেকে দেয়া হচ্ছে। এমন বাস্তবতায় মূলধারার গণমাধ্যম ও সামাজিক মাধ্যমগুলোর প্রধান আলোচনার বিষয় হয়ে উঠেছে এই সংঘাত, যা নিয়ে হাজার হাজার ভুল তথ্য, ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ছে, যা আবার দায়িত্বশীল ব্যক্তি, গণমাধ্যম, বিভিন্ন সংগঠন শেয়ারও করছেন। চলছে পক্ষে বিপক্ষে জনমত তৈরির চেষ্টা। তার আগে আমাদের জানতে হবে এই তথ্যগুলো যাচাই বাছাই কতটা গুরুত্বপূর্ণ, আর ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাই বা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দর্শক, শুরুতেই জেনে নেই ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাই কি। প্রাথমিকভাবে ফ্যাক্ট অর্থ সত্য তথ্য, প্রকৃত ঘটনা এবং চেক অর্থ পরীক্ষা নিরীক্ষা, যাচাই ইত্যাদি। সেই অর্থে ফ্যাক্ট চেক অর্থ সত্যতা যাচাই, তথ্য পরীক্ষণ ইত্যাদি। অর্থাৎ ঘটনা, সংবাদ বা তথ্যের সত্যতা যাচাইয়ের প্রক্রিয়াই হচ্ছে ফ্যাক্ট চেক। ম্যারিয়াম ওয়েবস্টার অভিধান মতে ফ্যাক্ট চেক হচ্ছে ঘটনা বা সংবাদের প্রকৃত সত্যতা বা যথার্থতা যাচাই করা। ক্যামব্রিজ অভিধান অনুসারে ফ্যাক্ট চেক হলো একটি লেখা, সংবাদ, প্রতিবেদন, বক্তৃতা প্রভৃতির প্রতিটি তথ্য সঠিক কিনা তা যাচাই করে দেখা। এখন দেখার বিষয় বাংলাদেশে ফ্যাক্ট চেক কতটা গুরুত্বপূর্ণ। আমরা আমাদের প্রত্যেক জীবনে ব্যক্তিগত, পেশাগত, শিক্ষাগত এবং অসংখ্য কারণে পারস্পরিক তথ্য আদান প্রদান করে থাকি। তথ্যদাতার তথ্যটি সঠিক, যথার্থ বা সত্য কিনা তা অবশ্যই তথ্য গ্রাহকের উচিত যাচাই করে দেখা। আর তা না হলে ভুল তথ্যের কারণে অনাকাঙ্ক্ষিত অনেক কিছুই ঘটে যেতে পারে। তবে প্রাতিষ্ঠানিক ফ্যাক্ট চেকের প্রধানতম ক্ষেত্র হচ্ছে গণমাধ্যম এবং গণযোগাযোগ। বর্তমানে তথ্য আদান প্রদান এবং সংবাদ প্রচার সকল কিছুই ইন্টারনেট নির্ভর। ইন্টারনেটে যেমন আমাদের জীবনের জন্য আশীর্বাদ, ঠিক তেমনি এই ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভুল তথ্যই বাঁধিয়ে দিতে পারে গৃহযুদ্ধ থেকে বিশ্বযুদ্ধ। এবার চোখ ফেরানো যাক বাংলাদেশে। 2018 সালের আরেকটি ঘটনার কথা আপনাদের মনে করিয়ে দিচ্ছি। 29 জুলাই থেকে 8 আগস্ট নিরাপদ সড়কের দাবিতে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের অভূতপূর্ব আন্দোলনের উত্তাল ছিল রাজধানী ঢাকা। এই আন্দোলনের তুঙ্গ মুহূর্তে ধানমন্ডির জিগাতলায় উত্তেজনাকর এক পরিস্থিতি তৈরি হয়। ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে ছড়িয়ে পড়ে আওয়ামী লীগ পার্টি অফিসে আলোচনার নামে ডেকে নিয়ে 3 জন নারী শিক্ষার্থীকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। মুহূর্তের মধ্যেই এই তথ্যটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে যায় পুরো বিশ্বে। আর এই গুজবের তথ্য যথাযথভাবে যাচাই না করেই 2-3 শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে এমন বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছিলেন বাংলাদেশের একজন অভিনেত্রী।
পরে গুজব ছড়ানোর অভিযোগে তথ্য প্রযুক্তি আইনের মামলায় কারাগারে যেতে হয়েছিল সেই অভিনেত্রীকে। এ তো অনেক দিন আগের কথা। 15ই আগস্ট ঘটনায় আপনাদের মনে করে দিতে চাই। গত 15ই আগস্ট বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার 81তম জন্মদিন ছিল। তার জন্মদিন উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজ গণতন্ত্রের মা, 3 বারের প্রধানমন্ত্রী ও আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন। তিনি এই দিনটিকে উদযাপন করেন না, তবে দল থেকে সারা দেশে মিলাদ ও দোয়া মাহফিল হচ্ছে এরকম সংবাদ ফটোকার্ড করে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে ডিবিসি নিউজ। আর এই ফটোকার্ডটি নিজের ফেসবুক পেজে শেয়ার করে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট নিঝুম মজুমদার সহ আরও অনেকেই। তবে পরবর্তীতে ফ্যাক্ট চেকিং নিয়ে কাজ করে এমন প্রতিষ্ঠানগুলোর অনুসন্ধানে দেখা যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস খালেদা জিয়াকে নিয়ে আলোচিত মন্তব্যটি করেননি। প্রকৃতপক্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AJM জাহিদ হোসেনের করা মন্তব্যটিকে ডিবিসি নিউজের ফেসবুক পেজে প্রধান উপদেষ্টার মন্তব্য দাবিতে প্রচার করা হয়েছে। এছাড়াও একাধিক গণমাধ্যম থেকে একই তথ্য পাওয়া যায়। এখন আরও একটা কেস স্টাডি নিয়ে আলোচনা করা যাক। গত 7 জানুয়ারি রাতে উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এরই মধ্যে সম্প্রতি মারা গেলেন বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় শীর্ষক এমন সংবাদ ইন্টারনেটে প্রচার করা হয়। পরবর্তীতে দেখা যায় উক্ত পোস্টের ছবিটির বিষয়ে রিউমার স্ক্যানার টিম থেকে বলা হয় ছবিটি তার মায়ের হাসপাতালে চিকিৎসাধীন সময়ের ছবি এবং তার মা মারা যাওয়ার কিছুদিন পূর্বে ছবিটি তোলা হয়। এদিকে 5 আগস্ট গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। আর সরকার পতনের পরও সারা দেশে সংঘর্ষ, হত্যাকাণ্ড, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এর মধ্যেই 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এই অভ্যন্তরীণ অস্থিরতা বাংলাদেশের সীমানা ছাড়িয়ে ভারতেও ব্যাপক প্রতিক্রিয়া জন্ম দেয়। আওয়ামী লীগ সরকার পতনের পর ভারতীয় গণমাধ্যমগুলোতে বাংলাদেশ বিষয় নিয়ে ছড়ানো হয়েছে একের পর এক গুজব। ফ্যাক্ট চেক সংস্থা রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে রাষ্ট্র ক্ষমতার পরিবর্তনের পর 12ই আগস্ট থেকে 5 ডিসেম্বর পর্যন্ত ভারতীয় গণমাধ্যমে প্রচারিত অন্তত 13টি ভুয়া খবর পাওয়া গেছে। এমন ভুয়া খবর প্রচারের তালিকায় ভারতের অন্তত 49টি গণমাধ্যমের নাম উঠে এসেছে। এর মধ্যে রিপাবলিক বাংলা সর্বাধিক 5টি গুজব প্রচার করেছে। পরবর্তী অবস্থানে রয়েছে হিন্দুস্তান টাইমস, জি নিউজ এবং লাইভ মিন্ট, যারা প্রত্যেকে অন্তত 3টি করে গুজব প্রকাশ করেছে। এছাড়াও রিপাবলিক, ইন্ডিয়া টুডে, এবিপি, আনন্দ এবং আজ তাক অন্তত 2টি করে গুজব প্রকাশ করেছে। কি ছিল এসব গুজবের মধ্যে? শেখ হাসিনার পদত্যাগের পর তার নামে ভুয়া খোলা চিঠি, মুসলিম ব্যক্তির নিখোঁজ পুত্রের সন্ধানে মানববন্ধন করায় ভিডিওকে হিন্দু ব্যক্তির দাবিতে প্রচার, সামাজিক মাধ্যমে তথ্য বিভ্রান্তির যুগে বাংলাদেশে মূলধারার সংবাদ মাধ্যমগুলোর মধ্যেও ভুয়া বা ফেক সংবাদ প্রকাশ ও পরে তা প্রত্যাহারের ঘটনা ক্রমবর্ধমান। সম্প্রতি প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ PIB-তে গবেষণা প্রকাশ করে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ EBL-IT-CT। আর এই গবেষণায় বাংলাদেশের মূলধারার সংবাদ মাধ্যমগুলোর মধ্যেও ভুয়া বা ফেক সংবাদ প্রকাশ ও পরে তা প্রত্যাহারের ঘটনায় শীর্ষ গণমাধ্যমের নাম উঠে আসে। 2024 সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ের মধ্যে সবচেয়ে বেশি সংবাদ প্রত্যাহার করতে হয়েছে প্রথম আলোকে। দ্বিতীয় স্থানে রয়েছে দৈনিক কালবেলা এবং তৃতীয় অবস্থানে দৈনিক ইত্তেফাক। তালিকায় আরও রয়েছে যুগান্তর, ডেইলি স্টার, ঢাকা পোস্ট, বাংলা ট্রিবিউন, BD নিউজ 24, কালের কণ্ঠ, যমুনা টিভি, BBC বাংলা, চ্যানেল 24 BD সহ আরও অনেকগুলো নিউজ চ্যানেল। বর্তমান বিশ্বে প্রকৃতপক্ষে মানুষের 2টি জগতে বসবাস করতে হয়। একাডেমিক ভাষায় যার একটি হলো আমাদের সামনের প্রকৃত দুনিয়া অর্থাৎ অ্যাকচুয়াল ওয়ার্ল্ড, আরেকটি হলো ভার্চুয়াল ওয়ার্ল্ড বা ভার্চুয়াল দুনিয়া। বিভিন্ন মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হচ্ছে পৃথিবীতে 462 কোটি মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে যুক্ত, যারা প্রতিদিন গড়ে 2.5 ঘন্টা সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যয় করেন। আর এই হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও ইন্টারনেট সেবা গ্রহণ ও স্মার্টফোনের ব্যবহার বেড়ে গেছে বহুগুণ। বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন BTRCর তথ্য অনুযায়ী 2025 সালে জুলাই মাস পর্যন্ত বাংলাদেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা 13,36 লাখ। বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুকে মিথ্যা উস্কানিমূলক তথ্য, ছবি, ভিডিও সহ ইত্যাদি ছড়িয়ে পড়ায় এরই মধ্যে ভয়াবহ সহিংসতা ও প্রাণহানির ঘটনা ঘটেছে। যাচাইকরণ ছাড়া এই তথ্যগুলো ছড়িয়ে দেওয়ার ফলে অবনতি হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির, ঘটেছে প্রাণহানি সহ ধ্বংসাত্মক সব ঘটনা। সামনে জাতীয় নির্বাচন,
আর এই নির্বাচনের আগে এই ধরনের গুজব ছড়ানোর প্রবণতা যে আরও বাড়বে তাতে কোনো সন্দেহ নেই। তাই এখন থেকেই কোনটি সত্য আর কোনটি মিথ্যে সেটা নিজেদেরই খুঁজে বের করতে হবে। একই সাথে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে গণমাধ্যম। সুতরাং গণমাধ্যমকেও ফ্যাক্ট চেকিংয়ের মধ্য দিয়েই যেতে হবে। তবে তার আগে আমাদের জানতে হবে তথ্য বিশৃঙ্খলা কি। তথ্য বিশৃঙ্খলা মূলত 3 প্রকার। মিস ইনফরমেশন অর্থাৎ ভুল তথ্য, ডিসইনফরমেশন মানে কুতথ্য, আর ম্যাল ইনফরমেশন বলতে বোঝায় অপতথ্য। আর এসব কিছুর মধ্যে পড়ছে ভুল ছবি, ছবির ক্যাপশন, তারিখ, পরিসংখ্যান, অনুবাদ বা কোনো রম্য লেখাকে তথ্য হিসাবে উপস্থাপন করা। এছাড়াও মানুষকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে বানোয়াট বা ইচ্ছাকৃতভাবে বিকৃত তথ্য, ছবি, অডিও বা ভিডিও ছড়ানো। আর জনস্বার্থে নয়, ব্যক্তিগত ক্ষতি সাধনের অভিপ্রায়ে সঠিক তথ্য উপস্থাপন করা বা ছড়ানো হচ্ছে অপতথ্য। এদিকে নিজেদের উদ্যোগে যে কাজগুলো আমি, আপনি এবং আমরা করতে পারি তা হচ্ছে ছবি বা ভিডিও যাচাই বা পর্যবেক্ষণ করতে হবে, অনুসন্ধান করতে হবে, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে পেলে মন্তব্যগুলো খুব ভালো করে পড়তে হবে। কে ধারণ করেছে, কোথায়, কখন এবং কেন করেছে তা জানুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আমরা দেখেছি তথ্য প্রযুক্তি বিজ্ঞান কাজে লাগিয়ে কর্তৃত্ববাদের বিরুদ্ধে কিভাবে লড়াই করেছে জেনজি। এই তথ্য প্রযুক্তি কিন্তু তথ্যের অতি প্রবাহও নিয়ে এসেছে। আমাদের চারপাশে সামাজিক যোগাযোগ মাধ্যম এখন প্রচুর তথ্যে ভরপুর। এত সব তথ্যের মধ্যে সঠিক তথ্যটি বাছাই করা আমাদের সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি। নিঃসন্দেহে নতুন প্রজন্ম ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে বিগত যে কোনো প্রজন্মের চেয়ে অনেক দক্ষ। অনেক অল্প বয়স থেকেই তারা ইন্টারনেটের সঙ্গে পরিচিত। অন্য যে কোনো প্রজন্মের চেয়ে অপতথ্য মোকাবিলা করার দক্ষতাও তাদের বেশি, কিন্তু তাদের দক্ষতার সঙ্গে পাল্লা দিয়ে অপতথ্যের উৎপাদনও বাড়ছে। অপতথ্য যারা তৈরি করে তারা মানুষের মনস্তত্ত্ব বুঝেই সেটা করে। ফলে অপতথ্য বিশ্বাসযোগ্য হয়ে ওঠে, যা সমাজের জন্য ভয়ানক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তরুণদের এই সমস্যার সমাধান কি হতে পারে? এই সমাধানের অন্যতম উপায় ল্যাটারাল রিডিং, অর্থাৎ অনলাইন ব্রাউজের সময় অনেকগুলো ট্যাব খুলে তথ্য যাচাই বাছাই করার অভ্যাস গড়ে তোলা। অনলাইনে কিছু পেলে সঙ্গে সঙ্গে আরেকটি ট্যাব খুলে ইন্টারনেটে অনুসন্ধান করা, একাধিক নির্ভরযোগ্য সোর্সের সঙ্গে মিলিয়ে নেওয়া। ফ্যাক্ট চেকিংয়ের বিভিন্ন টুলস সম্পর্কে ধারণা থাকলেও কাজটি সহজ হয়ে ওঠে। যদি কোনো ছবি বা ভিডিও সামনে আসে সেটি কিভাবে যাচাই করতে হয় এসব বিষয় সম্পর্কেও ধারণা থাকা জরুরি। যে কোনো সংকটকালে গুজবের প্রাদুর্ভাব স্বাভাবিক সময়ের চেয়ে বেশি হয়ে থাকে। যেমন সাম্প্রতিক গণ অভ্যুত্থানেও আমরা অনেক গুজব লক্ষ্য করেছি, যার মধ্যে অন্যতম একটি গুজব হচ্ছে সংসদ ভবনে গণকবর পাওয়ার দাবি। আমাদের অনেকেই তখন তথ্যটি শেয়ার করেছি, তবে এক্ষেত্রে শেয়ার করার আগে কিছুটা অনুসন্ধান করলেই জানা যেত যে ঘটনাটি সঠিক নয়। সংসদ ভবনে এমন কিছুই পাওয়া যায়নি। এছাড়া সে সময় আন্দোলনে যাওয়া অনেক শিক্ষার্থীর মৃত্যুর খবরও আমরা শেয়ার করেছি, যারা আদতে মারা যাননি। ফ্যাক্ট চেকিংয়ের প্রয়োজনীয়তা আসলে কতটুকু? বিশ্বজুড়ে বেশিরভাগ নিউজ আউটলেটের পক্ষে ফ্যাক্ট চেকিং বিভাগ চালু করা সম্ভব হয়নি, অথবা এর প্রয়োজনীয়তাও বিবেচনা করা হচ্ছে না। তবে বিশেষজ্ঞরা বলছেন ফ্যাক্ট চেকিংয়ের প্রয়োজনীয়তা কমেনি, বরং বেড়েছে। যেহেতু নতুন প্রযুক্তিগুলো নতুন ধরনের মিডিয়া তৈরি করছে যেগুলো বিভিন্ন ধরনের ভুল তথ্য ছড়িয়ে দেয়, তাই এ তথ্য যাচাইয়ের প্রয়োজনীয়তাও বৃদ্ধি পেয়েছে। বিশেষত বিভিন্ন দেশে নির্বাচনকালীন রাজনৈতিক নেতাদের বক্তব্য এবং ছবিকে বিকৃত করে ভুয়া তথ্য ছড়ানো হয়। যে কোনো তথ্য পেলেই তা শেয়ার করা আমাদের জন্য জরুরি, কারণ আপনার একটি তথ্য শেয়ার হতে পারে সবার জন্য মঙ্গলজনক। তবে তা শেয়ার করার আগে বিভিন্ন মাধ্যমে প্রতিক্রিয়াকে যুক্তিসঙ্গত করা এবং সংঘাত সহিংসতাকে উস্কে না দেওয়ার জন্য যাচাইকরণ সবচেয়ে জরুরি। কারণ আপনার একটি ভুল তথ্যই যে কোনো সময় যে কোনো জায়গায় ঘটিয়ে দিতে পারে মহাসংকট। শুধু নিজেকে নিরাপদ রাখতেই নয়, দেশ ও মানুষের নিরাপত্তা এবং কল্যাণের জন্য সবার উচিত যে কোনো তথ্য যাচাই করা। আজ এ পর্যন্তই।